আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর আরও একটি সমাধান এখানে দেখাবো। যে অঙ্কের সমাধান দেখাবো সেই অঙ্কটি তোমাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। ননী গোপাল একজন খুচরা ব্যবসায়ী। জনতা ব্যাংকের স্থানীয় শাখায় তার একটি চলতি হিসাব আছে। তিনি তার নগদান বই পরীক্ষা করে দেখলেন 31/1/2017 তারিখে তার ব্যাংক হিসাবে 22,500 টাকা আছে। এটা তিনি তার প্রতিষ্ঠানের নগদান বই পরীক্ষা করে দেখলেন, কিন্তু তাকে ব্যাংক থেকে সরবরাহকৃত ব্যাংক বিবরণী পরীক্ষা করলে দেখা গেল পাসবই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের সাথে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের কোনো মিল নেই। গড়মিলের কারণগুলো নিচে তুলে ধরা হলো। 28/1/2017 তারিখে আদায়ের জন্য 5,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। ক্রমিক 2, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায় হয়েছে 2,500 টাকা এবং তা নগদান বইতে সঠিকভাবে ডেবিট করা হয়েছে। ক্রমিক 3, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ 3,500 টাকা যথাসময়ে নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। ক্রমিক 4, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান 3,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। ক্রমিক 5, ব্যাংক কর্তৃক পরিশোধকৃত প্রদেয় নোট 4,500 টাকা নগদানভুক্ত হয়নি। ক্রমিক 6, আদায়ের জন্য জমাকৃত 5,500 টাকার একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে এবং তা সঠিকভাবে নগদানভুক্ত হয়েছে। 7, পাওনাদারকে ইস্যুকৃত 5,600 টাকার একটি চেক 31/1/2017 তারিখে পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। ক্রমিক 8, চেক ও প্রাপ্য নোট আদায় খরচ 650 টাকা নগদানভুক্ত হয়নি। ক নম্বর যে সমাধান তারা আমার কাছ থেকে জানতে চাচ্ছে, যেসব লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর তালিকা প্রস্তুত করো এবং মোট পরিমাণ দেখাও। দেখতে পাচ্ছ ক নম্বরের যে শিরোনাম, ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না তার কারণ হলো, যখন কোনো লেনদেন প্রতিষ্ঠান হিসাব রাখে, প্রতিষ্ঠান সেই হিসাবের সঠিক সংরক্ষণ করে থাকে এবং ব্যাংক কর্তৃপক্ষ সেই একই লেনদেনের সঠিক যখন হিসাব সংরক্ষণ করেন, তাহলে এই জাতীয় লেনদেন কখনোই ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। ব্যাংক সমন্বয় বিবরণীতে ওই জাতীয় লেনদেনই অন্তর্ভুক্ত হয় যেটা ব্যাংকের সাথে প্রতিষ্ঠানের হিসাব রাখার ক্ষেত্রে পার্থক্য তৈরি হয়, সঠিক তথ্য পাওয়া যায় না। এই জাতীয় লেনদেনগুলো খুঁজে বের করে পরবর্তী পর্যায়ে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এখন আমরা দেখি যে ক নম্বরে যে লেনদেনগুলো আসবে তার পরিমাণ কত। প্রথম যে লেনদেনটি, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায় হয়েছে 2,500 টাকা। আমাদের পক্ষ থেকে ব্যাংক 2,500 টাকার প্রাপ্য নোট আদায় করেছে, তার মানে ব্যাংকও টাকাটি বৃদ্ধি পেয়েছে এবং তা নগদান বইতেও সঠিকভাবে ডেবিট করা হয়েছে। তার মানে আমরাও ডেবিট করলাম আর ব্যাংক কর্তৃপক্ষ সঠিকভাবে সেটাকে অন্তর্ভুক্ত করলো। তার মানে এই লেনদেনের দ্বারা কিন্তু কোনো পার্থক্য তৈরি হয় নাই, যার ফলে এই লেনদেনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। এটাকে আমার ক নম্বরের সমাধানে দেখাতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আদায়ের জন্য জমাকৃত 5,500 টাকার একটি প্রাপ্য নোট
প্রত্যাখ্যাত হয়েছে। তো প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়, তার মানে ওই টাকাটি কিন্তু ব্যাংকে জমা হয় নাই, মানে ব্যাংক কর্তৃপক্ষ সেটা আদায় করতে পারে নাই এবং সঠিকভাবে তা নগদানভুক্ত হয়েছে। আমরাও পরবর্তী পর্যায়ে জানার কারণে সেটাকে নগদান বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করেছি। তার মানে এই লেনদেনটিও ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। এই দুইটা লেনদেনই আমার ক নম্বর সমাধানের ক্ষেত্রে দেখাতে হবে। প্রথম লেনদেনটি আদায়কৃত প্রাপ্য নোট, যা নগদান বইতে দেখানো হয়েছে 2500 টাকা। এবং আরো একটি লেনদেন আছে যে আদায়ের জন্য একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে এবং সেটাও নগদানভুক্ত হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বরের যে সমাধান তার টোটাল উত্তর হবে এখানে 8,000 টাকা। আমাদের বইতে যে উত্তরটি দেওয়া ছিল তার সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে। এখন শিক্ষার্থীরা, আমরা খ নম্বরের সমাধান করতে বলেছে জাবেদা দাখিলা দাও। আমরা জাবেদা দাখিলা পরে দিব। আমরা আগে গ নম্বর যে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তারা তৈরি করতে বলেছে, আমরা এখন এই ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধানটি এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ শর্ত, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা 22,500 টাকা। তার মানে নিয়মটা হলো, যদি কোনো লেনদেনের মাধ্যমে আমরা বুঝতে পারি ব্যাংকে টাকাটি রয়ে গিয়েছে বা জমা হয়েছে, তাহলে এইটা তো লেনদেন আমাদেরকে যোগ করতে হবে। আর যে সমস্ত লেনদেনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের পক্ষ থেকে কাউকে টাকাটি পরিশোধ করেছে বা ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে, ব্যাংক আমাদের পরে বিভিন্ন চার্জ ধার্য করার কারণে এই জাতীয় লেনদেনগুলো আমাদেরকে বিয়োগ দিতে হবে। শিক্ষার্থীরা, যে সমস্ত লেনদেন আগে যোগ হবে আমি সেই লেনদেনগুলো এখানে বাছাই করে এখানে অন্তর্ভুক্ত করে আমি তোমাদেরকে পরবর্তী পর্যায়ে একবারে এই সমাধানের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব।
শিক্ষার্থীরা এখানে এই 1 2 3 এই তিনটে লেনদেনের দ্বারা বোঝা যায় যে ব্যাংকে টাকাটি আছে। আমরা একটু লেনদেনগুলো পড়ে শোনাচ্ছি। এখানে বলা আছে যে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ ৩,৫০০ টাকা ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি। তার মানে টাকাটি কিন্তু ব্যাংকে আছে, জমা হয়েছে, যার ফলে এখানে সংক্ষেপে লিখেছি আমি আদায়কৃত বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি। এই নগদানভুক্ত হয়নি এই কথাটি আমি এখানে লিখি নাই। এখানে টোটাল টাকার পরিমাণ ৩,৫০০। তারপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। অনেক সময় দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়ে আসে, সেটা অনেক সময় আমরা নাও জানতে পারি। তো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান ৩,০০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি আমাদের না জানার কারণে, কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান ৩,০০০ টাকা। এরপরে পাওনাদারকে ইস্যুকৃত ৫,৬০০ টাকার একটি চেক, আমরা এখানে জানুয়ারি মাসের যেহেতু অঙ্কটি করছি ৩১/১/২০১৭ তারিখ পর্যন্ত, এটা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। পাওনাদার যদি সেই চেকটি নিয়ে ব্যাংকে না যায় এই জানুয়ারি মাসের মধ্যে, তাহলে এই টাকাটি জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল, যার ফলে জমা থাকার কারণে এই লেনদেনটিও আমাদেরকে যোগ দিতে হবে। যোগ দেওয়ার পর এখানে টোটাল যোগফল আসছে ৩৪,৬০০ টাকা। এইখান থেকে আমাদেরকে ওই লেনদেনগুলো বাদ দিতে হবে যে লেনদেনগুলো ফলে ব্যাংক থেকে অর্থ কমে গিয়েছে। শিক্ষার্থীরা আমাদের এইখানে যে লেনদেনটি আছে, যে
আমরা আদায়ের জন্য চেক জমা দিয়েছি, ব্যাংকে চেক জমা দিয়েছিলাম, ব্যাংক সেটা ক্রেডিট করেনি। তার মানে আমরা যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, নগদন বইতে সেটা আমরা ডেবিট দিকে দেখিয়ে থাকি, কিন্তু ব্যাংক কিন্তু তার পাসবইতে কখনোই ডেবিট দিকে দেখাবে না। ওই টাকাটি ব্যাংক তার পাসবইতে ক্রেডিট দিকেই দেখাবে। এখন আমরা আদায়ের জন্য চেক জমা দিয়েছি, ব্যাংক যদি সেখানে ক্রেডিট ভুক্ত না করে, তাহলে মনে করতে হবে এই টাকাটি ব্যাংকে নেই, এবং না থাকার কারণে এই যে 5,000 টাকা আমাদেরকে বিয়োগ দিতে হবে। প্রদেয় নোট পরিশোধ, ব্যাংক আমাদের পক্ষ থেকে প্রদেয় নোট পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি। আমি এটা সংক্ষেপে লিখেছি যে প্রদেয় নোট পরিশোধ 4,500 টাকা। এবার তৃতীয় লেনদেন, চেক ও প্রাপ্য নোট আদায় খরচ। ব্যাংক আমাদের পক্ষ থেকে যে চেকের টাকাটি আদায় করে বা প্রাপ্য নোটের টাকা এখানে আদায় করে, সেই আদায় খরচ ব্যাংক এখানে ধার্য করেছে 650। টোটাল অ্যামাউন্ট হলো 10,150 টাকা। এই 34,600 টাকা থেকে এই টাকা বিয়োগ দেওয়ার পর এখানে 24,450 টাকা আমার উত্তর বের হয়েছে। এবং এটাকে লিখতে হবে এটার বিপরীত পাসবই অনুযায়ী ব্যাংক জমা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আর ক নম্বর যে সমাধানটি দেখতে পাচ্ছ, এই লেনদেনটা কিন্তু ব্যাংক সমন্বয় যে বিবরণী সেখানে দেখানো যাবে না, কারণ এটা ব্যাংক এবং নগদন বই উভয় জায়গায় এটাকে লিপিবদ্ধ করা হয়েছে, যার ফলে এই দুইটা লেনদেন আমাদের এই অঙ্কের মধ্যে সমাধানে দেখানো যাবে না। এই দুইটাকে বাদ দিয়ে কিন্তু বাকিগুলো লেনদেনগুলো দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, এখানে খ নম্বর সাধারণ জাবেদা বাকি আছে। আমি ইনশাল্লাহ অন্য কোনো সময় এই খ নম্বরের সমাধানটি দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, যাবার আগে তোমাদের কাছে একটি কথা বলবো, আমার একটি ফেসবুক পেজ আছে কবির হোসেন, এখানে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তোমরা অবশ্যই আমার এই পেজটি ফলো করবে, এবং আমার ইউটিউব একটি চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।